আকাশের মুখে হালকা অপরাধবোধের ছাপ পড়ে, একটু নীরব থেকে তারপর নিচু হয়ে বলে, ও সরি, আমি তো জানতাম না ব্যাপারটা। এখন তো চাইলে ওদের বের করে দেওয়া যাবে না, কেমন দেখায় না বল? সাজিদ মাথা নাড়ে। ঠিক আছে, তুই না জেনে করেছিস বুঝলাম, কিন্তু হিমালয় যেন অস্বস্তি বোধ না করে। ঠিক আছে, আমি ওকে কথা বলার সুযোগ দেব না, খেয়াল রাখবো। এদিকে হিমালয় দূর থেকে তাদের কথোপকথন লক্ষ্য করে। রাজন ও রিয়ার উপস্থিতি তার মনে অতীতের তিক্ত স্মৃতিগুলোকে আবারও উস্কে দেয়। তবুও সে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, নিজেকে বুঝিয়ে বলে, এই সন্ধ্যাটা সাজিদের জন্য বিশেষ, এখানে আমার অতীতকে টেনে আনার কোনো মানেই হয় না। যদিও আকাশ আবার স্টেজের দিকে ফিরে আসে, রিয়া দূর থেকে হিমালয়ের দিকে তাকিয়ে থাকলেও হিমালয় একবারও তার দিকে ফিরে তাকায় না। সুব্রতা ফোন করেছে, হিমালয়ের সাথে সাথে রিসিভ করে নিয়েছে। চারদিকের হইচই আর আওয়াজ ভেসে আসছে। হ্যালো হিম ভাইয়া, তোমরা কি করছো? অনুষ্ঠান শুরু হয়ে গেছে? সুব্রতা কৌতূহল নিয়ে প্রশ্ন করে। হিমালয় নির্লিপ্ত জবাব দেয়, হ্যাঁ এই তো, কিছুক্ষণের মধ্যে সাজিদকে হলুদ মাখানো হবে। সুব্রতা তাৎক্ষণিক কড়া কণ্ঠে সাবধান করলো, আচ্ছা ঠিক আছে, মজা করো, তবে কোনো মেয়ের দিকে তাকাবে না বলে রাখলাম। হিমালয় ফোনে সুব্রতার সঙ্গে কথা বলছে, তার ঠোঁটে হাসির আভাস ফুটে উঠেছে। ফোনে তার মৃদু কণ্ঠ হলেও খুশির জৌল স্পষ্ট। আচ্ছা ঠিক আছে বাবা, একদম কারো দিকে তাকাবো না। ওপাশে সুব্রতা হালকা রাগের সুরে হেসে বলে, মনে থাকে যেন। হিমালয় হেসে ফোনটা কেটে দেয়। আর রিয়া দূর থেকে সেই হাসিটা লক্ষ্য করে। তার চোখে এক ধরনের বিষণ্ণতা ভেসে ওঠে। তার বুঝতে বাকি থাকে না এই ফোনের ওপাশে কে ছিল। মনের গভীরে এক ধরনের হাহাকার অনুভব করে। সে নীরব থাকে, নিজের অনুভূতিকে লুকিয়ে নেয়। অবশেষে সেই বিশেষ মুহূর্ত শুরু হয়। একে একে সবাই সাজিদকে হলুদ মাখায়, তারপর সব বন্ধুরা আর পরিবারেরা মিলে ফটোশুট করে নেয়। তারপর শুরু হয় খাওয়া দাওয়ার পর্ব। হিমালয় খাওয়া শেষ করে হাত ধোয়ার জন্য উঠে যায় সেন্টারের ওয়াশরুমে। হিমালয় হাত ধুয়ে পেছনে ফিরতেই চোখে পড়ে রিয়ার দিকে। তার মুখের স্বাভাবিক অভিব্যক্তি সামান্য কুঁচকে উঠল, কিন্তু সে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো। তবে হঠাৎ করে রিয়া তার হাত ধরে ফেলে, এক দৃঢ় অথচ অনুরোধ মাখা স্পর্শে। হিমালয় থমকে দাঁড়ায়, চোখে একরকম বিরক্তির ছায়া স্পষ্ট, কিন্তু সে কিছু বলল না। রিয়া কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল, বলার জন্য কথা খুঁজছে, যেন হাজার অনুভূতিও চোখে আটকে আছে। অভিমান, ক্ষোভ, কষ্ট সব মিশে গেছে তার মধ্যে। হিমালয়, আপনি কি এতটাই বদলে গেলেন যে একবারের জন্য আমার দিকে ফিরে তাকালেন না? হিমালয় শান্ত কণ্ঠে উত্তর দিল, রিয়া, সবকিছু বদলে গেছে। আমাদের মধ্যে যা ছিল তা অনেক আগে শেষ হয়ে গেছে, তুমি সেটা মেনে নাও। রিয়ার চোখে ব্যথার ছাপ ফুটে উঠল। সে হিমালয়ের হাত শক্ত করে ধরে বলল, কিন্তু আমি এখনো আপনাকে ভুলতে পারছি না হিমালয়। আপনার এই উদাসীনতা আমাকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। হিমালয় এক মুহূর্তের জন্য রিয়ার দিকে তাকালো, কিন্তু তার দৃষ্টিতে কোনো আবেগের ছাপ দেখা গেল না। সে ধীরে ধীরে নিজের হাত সরিয়ে নিয়ে বলল, ভুলে যাও রিয়া আমাকে, এটা সবার জন্যই ভালো হবে। রিয়া ব্যথাতুর কণ্ঠে বলল, এই দেখেন, আমি আজকে শাড়ি পরেছি। আপনি না একদিন বলেছিলেন আমাকে শাড়ি পরে আপনার সাথে দেখা করতে? সেই দিনটা তো আর আসলো না। আজকে আমাকে শাড়িতে কেমন লাগছে? হিমালয় অন্যদিকে তাকিয়ে আছে, রিয়ার দিকে দেখার প্রয়োজন মনে করলো না। রিয়া আবারও বলল, এই দেখেন, আপনার না আমার চুল পছন্দ ছিল। আপনি না আমার নাম্বার কেশবতী লিখে সেভ করেছিলেন। আর হ্যাঁ, আমার চোখ আপনার আরো পছন্দের, মায়াবিনী বলেছেন আর বলেছিলেন। আর আমার হাসি। রিয়ার কথার মাঝখানে হিমালয় তাকে থামিয়ে দিল, কঠিন স্বরে বলল, রিয়া স্টপ ইট। রিয়ার কথা শোনার পর হিমালয়ের মন কিছুটা ভারী হয়ে উঠলেও সে মুখে কোনো অনুভূতির ছাপ প্রকাশ করতে চাইল না। দেখো, প্রেমের সময় মানুষের আবেগে অনেক কিছু বলে, কিন্তু সেসব মনে ধরে রাখলে তো আর হবে না। সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। রিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, ঠিকই বলেছেন হিমালয়। মানুষ শুধুমাত্র মুহূর্তটাকে সুন্দর করতে প্রতিশ্রুতি দেয়, আর অপর পাশে বোকা মানুষটা সেটা সত্যি সত্যি ভেবে নেয়। হিমালয় তার দিকে একবার তাকালো। আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমার জন্য কেউ না কেউ আসবে যে তোমাকে এত ভালোবাসবে, আর আমাকে তখন মনে পড়বে না। কিন্তু আমি তো চাই না আপনাকে মনে না করে থাকতে হিমালয়। আর সারা জীবন কোনো না কোনো সময় আপনার মনে আমার কথা ভেসে উঠবেই। হিমালয় কিছুক্ষণ নীরব থাকলো, তার মনে পুরনো স্মৃতিটা ভিড় করতে লাগলো। রিয়ার সাথে তার হাসি, কথা, সে আবেগময় মুহূর্তগুলো। হিমালয় আজকে একবার রিয়ার চোখে তাকালো। সে বুঝতে পারলো আজকে রিয়ার চোখে সত্যি সত্যি ব্যথার ছাপার কষ্ট ফুটে উঠেছে, কিন্তু সে সেগুলোকে সরিয়ে রেখে বলল, মনে রাখার এগিয়ে যাওয়া দুইটা ভিন্ন জিনিস, তোমাকে মুভ অন করতে হবে। রিয়া হিমালয়ের উত্তর শুনে আরো হতাশা বোধ করলো, কিন্তু সে অন্য কিছু বলল না।
সে জানতো হিমালয় যেভাবে আগাতে চাইছে সে তার বিপরীত দিকেই চলছে। হিমালয়ের কথা যেন একটা তীক্ষ্ণ তীরের মতো রিয়ার হৃদয়ে বিদ্ধ হলো। সে আরো একবার চাইল তার মধ্যে যে আবেগগুলো মিশ্রিত হয়েছিল সেগুলো একত্রিত করে ধরে রাখতে, কিন্তু হিমালয়ের প্রস্থান সবকিছু এলোমেলো করে দিল। আমি যদি জানতাম তুমি আসবে আমি জীবনও আসতাম না এখানে। এতটা ঘৃণা করেন? ঘৃণা নয়, এটাকে বলে এড়িয়ে চলা। আমি তোমাকে অ্যাভয়েড করছি, তাই তোমার উচিত নিজের পার্সোনালিটি ধরে রেখে আমার থেকে ফিরে না তাকানো। আমার পক্ষে আর এই অনুষ্ঠানে থাকা সম্ভব না। হিমালয়ের কথাগুলো যেন শেষ নিঃশ্বাসের মতো রিয়ার কানে গুঞ্জরিত হলো। হিমালয় যখন চলে গেল রিয়া তার স্থান থেকে নড়তে পারল না। সে যেন মাটির সাথে মিশে গেল। মনে হলো তার সমস্ত শক্তি মুহূর্তে নিঃশেষ হয়ে গেছে। রিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো, যেন সেই অশ্রু তার সমস্ত আবেগের প্রতিফলন। সবকিছুই যেন এলোমেলো হয়ে গেল। সেন্টারের উল্লাস, গান এবং হাসি আনন্দের মাঝে রিয়া একা। তার হৃদয়ে যে শূন্যতা তৈরি হয়েছে তা যেন আরো বেশি একাকী করে দিচ্ছিল। রিয়া নিজেকে প্রশ্ন করল, আমি কি সত্যি এতটা বেহায়া হয়ে গেলাম আপনার কাছে? হিমালয় সাজিদের থেকে বিদায় নিল। সাজিদ আকাশে এগিয়ে গেল হিমালয়কে বিদায় দিতে। তুষার পরে আসবে, তাই হিমালয় একাই বাড়ি ফিরতে যাচ্ছে। গাড়িতে ওঠার আগেই হিমালয় সাজিদ আরো কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে খুনসুটি করতে লাগলো। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। দোতলার সেন্টারের বারান্দায় দাঁড়িয়ে থেকে রিয়া সেই দৃশ্য দেখে বিমুগ্ধ হয়ে গেল। হিমালয়ের হাসিতে যেন একটা রূপকথার জাদু ছিল। সে হালকা বৃষ্টিতে আংশিক ভিজে যাওয়ায় হিমালয়ের আধা ভেজা চুলের দিকে তাকিয়ে রইল, যেটা বৃষ্টির সঙ্গে যেন আরো আকর্ষণীয় হয়ে উঠেছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে রিয়া তার মনের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি নিয়ে হাসলো। এই হাসিতে ছিল হতাশা আর প্রেমের মিশ্রণ। সে ভাবলো কেন সে এখনো হিমালয়ের প্রতি এত মুগ্ধ। তার অভ্যন্তরীণ সত্তা জানতো এ সবকিছুই শুধু এক মুহূর্তের জাদু। হিমালয় যখন গাড়িতে ওঠার জন্য প্রস্তুত হচ্ছিল তখন রিয়ার হৃদয়ে আবারও এক ধরনের দুঃখ ভর করলো। এই এক বৃষ্টি কোনো একদিন ছিল প্রণয়ের সময়, আজ সেটাই বিষাদের স্মৃতি হয়ে ফিরে এলো। একসময় এই বৃষ্টির ফোঁটাগুলো ছিল ভালোবাসার প্রতীক, যা হৃদয়ের সব আবেগকে পরিপূর্ণ করত। রিয়া মনে করতে লাগলো সেই দিনগুলো যখন এই বৃষ্টির ছোঁয়ায় হিমালয়ের কাছাকাছি আসার অজুহাত পেয়েছিল। তার চোখের দিকে তাকিয়ে মন হারিয়ে ফেলেছিল, কিন্তু আজ সেই একই বৃষ্টি যেন ব্যঙ্গ করে হাসছে তার দিকে। প্রণয় যে আজ বিষাদের পরিণতিতে এসে দাঁড়িয়েছে, তাই বৃষ্টির প্রতিটি ফোঁটায় যেন আরো বেশি করে প্রতিধ্বনিত হচ্ছিল। হৃদয় কোণ থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রিয়ার। এই বৃষ্টিতে যেমন মেঘের কান্না ঝরে, তেমনি রিয়ার চোখে অশ্রু জমেছে। সেই প্রণয়, সেই আবেগ আজ কেবল স্মৃতির ভারে চেপে বসে আছে তার মনে, বিষাদের মেঘ হয়ে। তখনই আকাশ বাতাস ছাপিয়ে ভেসে এলো রিয়ার মনে কবি জীবনানন্দ দাশের সেই অমর কবিতার লাইন, না পাওয়া ভালোবাসার কষ্ট ক্ষণিকের, পেয়ে হারাবার ব্যথা জন্ম জন্মান্তরের। বৃহস্পতিবার সকাল থেকেই বাড়িতে যেন এক উৎসবের আমেজ। সবার ভীষণ ব্যস্ততা। সুব্রতা সকাল সকালই কলেজে চলে গিয়েছে পরীক্ষা দিতে, আর তুষার, হিমালয় সবাই ব্যস্ত আগামীকালকের জন্য প্রস্তুতি নিতে। সাজিদের বিয়ে উপলক্ষে বাড়ির লোকেরা যেন এক নতুন উদ্যমে মেতে উঠেছে। সেন্টার এক সপ্তাহ আগেই বুকিং করা হয়েছে, তবে আজও শেষ মুহূর্তের জন্য নানান আয়োজন চলছে। সুব্রতা পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলো। এসে দেখলো চারপাশে সাজ সাজ রব। সবার মুখে হাসি আর চোখে মুখে উচ্ছ্বাস। পুরো বাড়ি জুড়ে চলছে সাজানোর ধুম। ফুলের মালা, আলোর ঝলকানি সবকিছু এনে রাখা হচ্ছে। কেউ ব্যস্ত পোশাক গোছানোতে, কেউ আবার খাবারের তদারকিতে, কেউ বা আবার সেন্টারের দিক নির্দেশনায়। আজকের দিনটা সবাই খুব ব্যস্ত, কেউ এক মুহূর্তের জন্য বসে নেই। ব্যস্ততার মাঝে কিন্তু সবার চোখে মুখে এক আনন্দের ঝিলিক। কালকের বিয়ের অপেক্ষায় সবার মন মুখরিত। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ শুক্রবার, সাজিদের সাথে শীতলের বিয়ের দিন। শীতল দুপুরেই পার্লারে গিয়ে পৌঁছেছে, আর সুব্রতা, মিনা সবাই ব্যস্ত তাদের নিজ নিজ সাজে। বিয়ের উৎসবের জোশে আজ সুব্রতাকে নিয়ে সবাই যেন মেতে উঠেছে। প্রায় জোর করেই তাকে পার্লারে নিয়ে গেছে। অন্যদিকে ছেলেরা সেন্টারের দিক সামলাচ্ছে। বিশাল সেই সেন্টারটি যেন রূপকথার রাজপ্রাসাদে পরিণত হয়েছে। দেয়ালে ঝুলছে নানান রঙের ফুল, আলোতে ঝলমল করছে প্রতিটি কোণ। মেইন দরজার সামনে বড় ব্যানারে সোনালী বর্ণে লেখা সাজিদ ওয়েডস শীতল। সবার চোখ যেন বারবার সেই নামের দিকে পড়ে। মনে মনে যেন সুর বাজে দুই মানুষের মিলনের। সেন্টারের পরিবেশে একটা রঙিন আবেশ ছড়িয়ে পড়েছে। বন্ধুদের কেউ একে তো কেউ ওকে নিয়ে খুনসুটি করছে, আর আলোর ঝলকানির মাঝে যেন আনন্দ আর উচ্ছ্বাসে পূর্ণ হয়েছে চারপাশ। সবাই মিলে প্রাণপণে চেষ্টা করছে সবকিছু নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য। আসর জমে উঠতে চলেছে, আর সেই মুহূর্তে শীতলও আসবে তার একান্ত সাজে, সেই মোহময়ী বধূরূপে সবার সামনে। সন্ধ্যা নামতেই সেন্টারে এলো রূপসী শীতল, পাশে সুব্রতা। শীতলের গাঢ় মেরুন রঙের ভারী লেহেঙ্গা আর সোনার কারুকাজ করা গহনাগুলো
যেন পুরো সন্ধ্যার তারকা করে তুলেছে তাকে। প্রতিটি অলংকার যেন ঝলমল করছে তার মুখের আলো, চোখে মুখে লাজুক এক আভা। আজ তাকে যেন মনে হচ্ছে কোনো রাজকুমারী। সুব্রতাও আজ সেজেছে মন মাতানো হালকা পার্পল রঙের নেট শাড়িতে। তার চোখের গর্জিয়াস মেকআপ, ঠোঁটের নুড লিপস্টিক আর কানের নিচে গোলাপ ফুলের জোড়া, সব মিলিয়ে সুব্রতার মাঝে যেন ছড়িয়ে পড়েছে এক অপূর্ব কোমলতা। কানে ঝুলছে পাথরের দুল, যা তার চেহারা যোগ করেছে এক ভিন্ন মাধুর্য। সেন্টারের আলোর ঝলকানিতে তাদের সাজ যেন আরো মোহনীয় হয়ে উঠেছে। অতিথিরা তাদের চোখ সরাতে পারছে না, আর ফটোগ্রাফারও যেন থামতে পারছে না ক্যামেরার ক্লিক থেকে। সবার নজর আজ শীতল আর সুব্রতার দিকে। সেন্টারের স্টেজের সোফায় বসে আছে শীতল, সুব্রতা, মিনা আর অন্যরা। চারপাশে বোনদের ব্যস্ততা, চোখে মুখে উত্তেজনা। সেন্টারের প্রতিটি কোণ যেন আলোর ঝলকানিতে মুগ্ধ হয়ে উঠেছে। ছেলেরা এদিক সেদিক ছুটোছুটি শেষ করে অবশেষে বিশ্রামের জন্য প্রস্তুত। হিমালয় আর তুষারও রেডি হতে চলে গেল। কিছুক্ষণ পর স্টেজে এলো হিমালয় আর তুষার। হিমালয়কে ফুল হোয়াইট স্যুটে যেন রূপকথার রাজপুত্র লাগছে, পাশে তুষার ব্ল্যাক সিকোয়েন্স স্যুটে। আজ তুষারকে যেন আরো মোহনীয় লাগছে। তবে হিমালয়ের প্রতি একবার তাকালে চোখ সরানো কঠিন। তার মধ্যে এক বিশাল ব্যক্তিত্বের ছাপ, চেহারা এক অভিজাত মাধুর্য। অতিথিরা তাদের দেখা মাত্র প্রশংসায় ভরে উঠল, আর স্টেজের প্রতিটি মুহূর্ত যেন হয়ে উঠল একটা অপূর্ব স্মৃতি। সেই মুহূর্তে হিমালয় আর তুষার যেন কোণের ভাই নয়, অনুষ্ঠানের নিজস্ব এক অমূল্য অংশ, যাদের উপস্থিতিতে পুরো পরিবেশটাই জ্বলজ্বল করছে। রাত 10টা। সেন্টারের বাইরে মৃদু আলো আর উচ্ছ্বাসের আবহ। অতিথিদের খাবার পর্ব শেষ, আর সবার অপেক্ষা এখন কেবল বরের আগমনের। রাস্তার ধারে থেমে গেল একাধিক সেজে ওঠা গাড়ি, আর তাতে আকাশ ছোঁয়া সাজগোজে প্রায় 100টা বাইক। বাইক থেকে উঠছে কালার স্মোক, যেন পুরো এলাকা ঢেকে দিয়েছে রোমাঞ্চে। এলাকার মানুষের নজর আটকে গেল বরযাত্রীর এমন রাজকীয় শোভাযাত্রায়। বরের গাড়ি থামতেই সবার দৃষ্টি সেখানেই স্থির হলো। ফুল দিয়ে সুসজ্জিত সেই গাড়িটা যেন কোনো রূপকথার রথ। সবার চোখে মুগ্ধতা। প্রথমে গাড়ি থেকে নামলো সাজিদ, চকচকে সাদা শেরওয়ানি, গা ভরা সোনালি কাজ, মাথায় গাঢ় মেরুন পাগড়ি। তার পোশাকে ঝিকিমিকি করে উঠল আলোর আভা, যেন বর নয়, এক রাজপুত্রের আবির্ভাব। তার সঙ্গেই নামলো তার মামা, মামি আর আকাশ, হাসি মুখে বরকে ঘিরে। তবে সাজিদের মা আসেনি। ছেলের বিয়েতে মাকে অনুপস্থিত থাকতে হয়, এমনই রীতি। বরের গেট আটকে দাঁড়িয়ে আছে সুব্রতা, মিনা আর তাদের সঙ্গে মেয়েরা। মিষ্টি হাসি আর মজাদার খুনসুটির ঝড় যেন সেখানে চলছে। বরযাত্রীরা গেট পেরোনোর জন্য এগোতে চাইলেই মেয়েরা নানান অজুহাতে তাদের পথ রোধ করে দেয়। একের পর এক চাহিদা, শর্ত আর ঠাট্টায় মুখরিত হয়ে উঠল সেই মুহূর্তটি। সাজিদের বন্ধুরা অনেক কৌশল করেও গেট পেরোতে পারছে না। অবশেষে খুনসুটি আর আনন্দের সেই পরিবেশে কিছু টাকার মোড়ক বেরিয়ে আসে। মেয়েরা খুশি হয়ে হেসে গেট ছেড়ে দেয়। বরযাত্রীরা উল্লাসে গেট পার হয়ে সেন্টারের ভেতর প্রবেশ করে, আর পুরো পরিবেশে আনন্দের ঢেউ বয়ে যায়। সাজিদ ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে, আর প্রতিটি পদক্ষেপে শীতলের হৃদস্পন্দন যেন আরো বেড়ে যাচ্ছে। শীতল নিজের উত্তেজনা লুকাতে নিচের দিকে তাকিয়ে হাসে, কিন্তু চোখের কোণা দিয়ে সাজিদকে দেখতেও চায়। সাজিদের প্রতিটি পদক্ষেপে শীতলের মুখে লাজুক একটা হাসি ফুটে ওঠে। সাজিদ মুচকি হেসে সরাসরি শীতলের চোখের দিকে তাকিয়ে আছে, যেন তার চোখেই মিশে আছে অজস্র কথা। তার মনের গহীন থেকে শীতলের জন্য বয়ে চলেছে এক অদ্ভুত স্নিগ্ধ ভালোবাসা। স্টেজে পৌঁছে শীতলের পাশে যেয়ে বসে। দুজনের মাঝখানে যেন সময় থমকে দাঁড়ায় নিঃশব্দে। সেন্টারের উজ্জ্বল আলোর মাঝে শীতলের বাবা মা, চাচা চাচি সবাই একত্রিত হয়েছেন। সবার মুখে এক অদ্ভুত আনন্দের ছাপ। এদিকে বিয়ের প্রস্তুতির ছোট ছোট কাজ চলছে। সবাই অপেক্ষারত, তবে কারো মুখে বিরক্তির লেশ মাত্র নেই, বরং হাসি আনন্দের সময় কাটাচ্ছে সবাই। সুব্রতা নিজের মধ্যেই একটু অস্বস্তি অনুভব করলো। শাড়ির সেফটি পিন খুলে গিয়েছে, তার শাড়িটা যেন একটু এলোমেলো হয়ে উঠেছে। সেন্টারের মধ্যে এভাবে থাকা মানায় না। তাদের বাড়ির সেন্টারের পাশেই, তাই বাড়ি গিয়ে শাড়িটা ঠিক করা যাবে বলে ভাবলো। নিজের মধ্যে এক অদ্ভুত তাড়া নিয়ে সুব্রতা বাড়ির দিকে রওনা দিল। পরিচিত পথ, সন্ধ্যার আলোয় হেঁটে যাওয়ার মধ্যে একটা প্রশান্তিও পেল। শাড়িটা ঠিক করার জন্য মনের মতো জায়গায় চলে যাওয়ার মাঝে যেন নিজের মধ্যে কিছুটা শান্তি ফিরে পেল। সুব্রতাকে কোথাও দেখতে না পেয়ে হিমালয়ের মনে একটু দুশ্চিন্তা হয়। সে চারপাশে খুঁজে কোথাও না পেয়ে অবশেষে মিনার কাছে গিয়ে জিজ্ঞেস করে, সুব্রতা কোথায়? ওকে দেখেছ? মিনা হাসি মুখে বলে, ও বাড়িতে গেছে শাড়ি ঠিক করতে। একটু সমস্যা হয়েছিল শাড়ির সেফটি পিন নিয়ে, তাই সেন্টার থেকে বাড়ি গেছে ঠিক করার জন্য। চিন্তা করবে না ভাইয়া, ও এখনই ফিরে আসবে। হিমালয় একটু আশ্বস্ত হয়, কিন্তু মনের ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি থেকে যায়। সে বাইরে তাকিয়ে থাকে, সুব্রতা কখন ফিরে আসে সেটা দেখার অপেক্ষায়। কিছুক্ষণ পর মিনা হঠাৎ হাঁটতে হাঁটতে সেন্টারের কার্পেটে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়, কিন্তু সেই মুহূর্তেই একজোড়া শক্ত হাত তাকে ধরে ফেলে। অবাক হয়ে তাকাতেই দেখে সামনে দাঁড়িয়ে আছে তুষার। তার সেই পরিচিত উজ্জ্বল শ্যামলা গায়ের রং, লম্বা আর সুগঠিত গড়ন, কিন্তু আজকের এই সাজে তুষারকে যেন আলাদা রকমের লাগে মিনার চোখে। তুষার হালকা হাসি দিয়ে বলে, সাবধানে মিনা, এখনই তো পড়ে যেতে।
মিনার বুকের ধুকপুকানি বেড়ে যায়। তুষারের হাসির মধ্যে এক অদ্ভুত আন্তরিকতা, আর আজকে তাকে যেন সত্যি রাজপুত্রের মতোই লাগছে। আগে কখনো এমন ভাবে সে তুষারের দিকে তাকায়নি, কিন্তু আজকের এই বিশেষ রাতে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে বাধ্য হয় যেন। নিজেকে সামলে মিনা ধীরে ধীরে বলে, ধন্যবাদ তুষার ভাইয়া, আপনি না থাকলে হয়তো সত্যিই পড়ে যেতাম। তুষার মুচকি হেসে মাথা নাড়ে। হ্যাঁ, এখন থেকে দেখে শুনে হাঁটবে কেমন? মিনাকে ছেড়ে দিয়ে তুষার চলে যায়, আর মিনা এখনো তুষারের যাওয়ার পানে তাকিয়ে থাকে। সুব্রতা শাড়ি ঠিক করে গুছিয়ে যখন নিজের ঘর থেকে বের হলো, তখন বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে উঠেছে। সবাই বিয়ের সেন্টারে, একা বাড়িতে কাকপক্ষীও নেই। দরজার বাইরে বেরোতেই সুব্রতা হঠাৎ একটুখানি থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে আকাশ, যার উপস্থিতি এখানে একদম অপ্রত্যাশিত। সে নিজেকে দ্রুত সামলে নিয়ে একটু বিস্ময়মাখা কণ্ঠে বলল, আকাশ ভাইয়া, আপনি এখানে? কিছু দরকার? আকাশের মুখে গম্ভীরতার ছাপ ফুটে উঠল। এক মুহূর্ত চুপ থেকে বলল, না, কিছু দরকার নেই, তবে তোমার সাথে কিছু কথা আছে। সুব্রতার মুখে একদম আন্তরিক হাসি ফুটে উঠল। ও, তাহলে চলুন সেন্টারেই যে কথা বলি। ওখানে আবার বিয়ের কাজও শুরু হতে যাচ্ছে। আর বেশি না, অল্প কিছু কথা বলবো, কাজে আসতে দেরি আছে। সুব্রতার কৌতূহলী চোখে চাওয়া, কি এমন কথা যা এত জরুরি? চারপাশে নীরবতার মাঝে কেমন যেন একটা অজানা উত্তেজনা ছড়িয়ে পড়ল, যেন এই মুহূর্তগুলোতে কোনো অপ্রত্যাশিত সত্য বেরিয়ে আসতে চলেছে। আকাশ সুব্রতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মৃদু হাসলো। তার চোখে যেন এক নিঃশব্দ উষ্ণতা, এক ধরনের গভীরতা। সুব্রতা কিছুটা অপ্রস্তুত। আকাশের এমন গভীর চাহনি তার মধ্যে কেমন অস্বস্তির সৃষ্টি করলো। আমার পছন্দ করে দেওয়া শাড়িটাই তোমাকে আজ অনেক সুন্দর লাগছে সুব্রতা। ধন্যবাদ আকাশ ভাইয়া, কিন্তু বলুন তো কি জরুরি কথা বলতে চাচ্ছিলেন? আকাশ একটুখানি থেমে বলল, জানো, আসলে আমি তোমাকে অনেকদিন আগে থেকেই চিনি। তোমার সাথে পরিচিত হওয়ার আগে তোমাকে অনেকবার দেখেছি কলেজে। তুমি হয়তো আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাকে দেখেছি দূর থেকে অনেকবার। সুব্রতা কিছুটা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ হারিয়ে গেল নিজের কথার মাঝে, নরম স্বরে বলতে লাগলো, তুমি আমাকে প্রথমবার দেখেছিলে এই বাড়িতে, সেই দিন সাজিদের সাথে এসেছিলাম। কিন্তু আমি তোমাকে সেই অনেক আগের থেকেই জানি, সেই সময় থেকেই দেখি, যখন তুমি হয়তো জানতেই না। সুব্রতার মনে উকি দিল কেমন সে অদ্ভুত অনুভূতি, যেন তার পরিচিত জগতের বাইরে কেউ চুপিসারে দাঁড়িয়ে তাকে দেখছিল, কোনো শব্দ না করে, কোনো জানান না দিয়ে। আকাশের কথাগুলো যেন গভীর নদীর মতো, শান্ত অথচ গভীর, যার নিচে অজানা এক স্রোত বইছে। আকাশ গভীর দৃষ্টিতে সুব্রতার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, যাই হোক সুব্রতা, আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি। ভাবতেও পারবে না তুমি কতবার যে তোমাকে লুকিয়ে দেখেছি, তার কোনো হিসেব নেই। সুব্রতা হতভম্ব হয়ে আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে, যেন কিছুই বুঝে উঠতে পারছে না। খানিকটা রাগ আর বিস্ময়ের মিশেলে বলল, কি সব বলছেন আপনি আকাশ ভাইয়া? আপনার মাথা ঠিক আছে তো? আকাশের মুখে এক পলক অস্বস্তির ছাপ দেখা গেলেও সে থামল না। তার চোখে এমন এক দৃষ্টি যা সুব্রতাকে অসহায় করে তুলল। সুব্রতা ক্ষুব্ধ কণ্ঠে বলল, দেখুন আকাশ ভাইয়া, আপনি আমাকে পছন্দ করেন বা না করেন সেটা আমি জানি না, আর সত্যি বলতে এসবের কোনো মানেও নেই। আমি একজনের স্ত্রী। আকাশের মুখে হালকা বিদ্রুপের হাসি খেলে গেল। সে সামান্য এগিয়ে এসে মৃদু অথচ কঠিন কণ্ঠে বলল, ও তাই নাকি? কার স্ত্রী হিমালয় চৌধুরীর? সে কি আদৌ তোমাকে স্ত্রী হিসেবে মানে? আমি সব জানি সুব্রতা, তোমাদের বিয়েটা আসলে একটা ডিল ছাড়া আর কিছুই না। হিমালয় তো তোমাকে ভালোবাসে না, সে তো আসলে রিয়াকে ভালোবাসে। সুব্রতার মুখটা ফ্যাকাশে হয়ে উঠল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিয়ে দৃঢ় চোখে আকাশের দিকে তাকালো। আকাশের কণ্ঠের বিষ আর কৌশলী দৃষ্টির মাঝে এমন এক কঠোর সত্যের ছায়া যেন তার মনকে অবাস করে তুলেছে, কিন্তু সে হাল ছাড়ল না। সুব্রতা সামান্য অবাক হয়ে বলল, হ্যাঁ হিম ভাইয়া, রিয়ার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এখন আর ওদের মধ্যে সম্পর্ক নেই। আকাশের ঠোঁটে এক বিদ্রুপের হাসি খেলে গেল। সে সামান্য এগিয়ে এসে বলল, তোমাকে কে বলেছে যে ওদের মধ্যে এখন আর সম্পর্ক নেই? মনে আছে সেই ছবিটার কথা যেটা তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম? ওটা আমি নিজেই পাঠিয়েছি। সুব্রতা চমকে উঠে বলল, আপনি কিভাবে রিয়াকে চেনেন আর এসব কথা জানেন? আকাশ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তুমি রাজনের বন্ধু, তাই সব জানি। শোনো, হিমালয় তোমাকে একদিন ডিভোর্স দিয়ে রিয়াকে বিয়ে করবে, এটাই তো কথা ছিল, তাই না? তখন তোমার কি হবে? তোমার পাশে তখন কেউ থাকবে না। তাই আমি এখন থেকেই তোমাকে আমার করে নিতে চাই। হিমালয় তোমাকে ছেড়ে দিলে আমি তোমাকে বিয়ে করব, আমার কোনো সমস্যা নেই। সুব্রতা স্তম্ভিত হয়ে আকাশের মুখের দিকে তাকিয়ে রইল। তার মুখে কোনো শব্দ বের হলো না। আকাশ শান্ত অথচ প্ররোচনামূলক কণ্ঠে বলল,
দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাই। সে পকেট থেকে ফোন বের করে সুব্রতার সামনে ধরে দেখালো সেই ছবিটা, যেখানে হিমালয় রিয়া ওয়াশরুমে কথা বলছিল। আকাশের চোখে বিদ্রুপের হাসি, যেন সে এখনই বিজয়ী হয়েছে। দেখো, এটা দেখার পরও বলবে ওদের সম্পর্ক নেই? শোনো সুব্রতা, যদি তোমার আর হিমালয়ের সম্পর্ক সত্যি স্বাভাবিক থাকতো তাহলে আমি কোনোদিনও এভাবে তোমাকে প্রপোজ করতাম না। কিন্তু ও তো তোমাকে ঠকাচ্ছে, নিজের ভালোটা কেন বোঝো না? সুব্রতার মনে ক্ষোভ আর অপমানে গর্জে উঠল। ছি আকাশ ভাইয়া, আমি আপনাকে সব সময় ভাইয়ের মতো দেখেছি, আর আপনি এত নীচ। কথাটা শোনা মাত্রই আকাশ সুব্রতার আরো কাছে এগিয়ে এলো, তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। ভাইয়ের মতো দেখা আর সত্যি ভাই হওয়া এক জিনিস না সুব্রতা। আর একটা কথা বলি, আমি জানি তোমার আর হিমালয়ের মধ্যে সব কিছুই হয়েছে। কক্সবাজারে তো এক বিছানায় রাত কাটিয়েছো, তাই না? সুব্রতা ধাক্কা খাওয়ার মতো পেছনে সরতে গিয়েও নিজেকে সামলে নিয়ে বলল, প্লিজ চুপ করুন। ছি, সাজিদ ভাইয়ের মতো মানুষের ভাই কি করে হলেন আপনি? আকাশ তার কণ্ঠে বিষ মিশিয়ে বলল, শোনো সুব্রতা, হিমালয় তোমাকে কেবল ব্যবহার করছে। সে তো পুরুষ মানুষ, মেয়েদের শরীর নিয়ে খেলেই ছেড়ে দেবে, খেয়ে ছেড়ে দেবে তোমাকে, ডিভোর্স দিয়ে চলে যাবে। তখন তোমাকে আর কে বিয়ে করবে? শুধুমাত্র আমিই করব বিয়ে, কারণ তুমি তখন থাকবে খাওয়া মাল। সুব্রতার চোখ রাগে জ্বলে উঠল। এক মুহূর্তে সে থাপ্পড় মারতে হাত তোলে, কিন্তু আকাশ দ্রুত তার হাতটা ধরে ফেলে। আকাশের ঠোঁটে হাসি, যেন সে এমন কিছুই আশা করেছিল। আকাশ সুব্রতার বাহু শক্ত করে চেপে ধরে বলল, তোমার সাহস তো কম নয়, আমাকে থাপ্পড় মারতে চাও? ভালোই ভালোই প্রপোজ করেছিলাম, শোনোনি, তাই এসব বলতে বাধ্য হলাম। ঠিক তখনই আকাশের ঘাড়ের শার্টটা পেছন থেকে কেউ টেনে ধরে। আকাশ হতভম্ব হয়ে পেছনে ফিরতেই সজোরে একটা ঘুষি তার মুখে এসে পড়ে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে সে। সুব্রতা চমকে উঠল, তার সামনে থাকা মানুষটাকে দেখতেই স্তব্ধ হয়ে গেল। হিমালয়ের চোখ রাগে জ্বলছে, তার চেহারায় যেন ক্রোধের আগুনে বদলে গেছে পুরো রূপ। হিমালয় আকাশের এক হাতে পাড়া দিয়ে সেই হাত টেনে ধরল, শক্তি এমন যেন মনে হলো হাতটাই ছিঁড়ে ফেলে দেবে। আকাশ ব্যথায় কুকিয়ে উঠল, মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। সুব্রতা তাড়াতাড়ি হিমালয়ের দিকে এগিয়ে এসে বলল, হিম ভাইয়া ছেড়ে দাও ওকে, ওর হাত ভেঙে যাবে। হিমালয়ের মুখে নিস্তব্ধ অথচ হিমশীতল উত্তেজনা, চোখের দৃষ্টি তীব্র, শান্ত অথচ ধ্বংসাত্মক কণ্ঠে বলল, ভেঙে ফেলবো ওর হাত। সুব্রতা প্রায় কেঁদে উঠল, চোখে পানি জমে গেল, তার অশ্রুতে পুরো পরিবেশ ভারী হয়ে উঠল। সুব্রতার কান্না আর ভয়ের অবস্থাটা দেখতে পেয়ে হিমালয় কিছুটা স্থির হলো, কিন্তু মুহূর্তের মধ্যে আবারও তার রাগের আগুন জ্বলে উঠল। এক হাত দিয়ে আকাশের কলার ধরে তাকে টেনে দাঁড় করালো, যেন কোনো প্রতিবাদ বা অনুগ্রহের কোনো জায়গা না রেখে আকাশকে শাস্তি দিতে চাইছে। পেছনের কলার ধরে তাকে টানতে টানতে সিঁড়ির দিকে নিয়ে গেল। সুব্রতা পেছনে ছুটে এসে পা ফেলতে ফেলতে হিমালয়ের পিছু নিয়েছিল, চিৎকার করে বলেছিল, হিম ভাইয়া। অবশেষে হিমালয়ের সারা রাস্তা টেনে হিঁচড়ে এনে আকাশকে সেন্টারের ফ্লোরে সজোরে ফেলে দিল। এক মুহূর্তের জন্য পুরো জায়গাটা স্তব্ধ হয়ে গেল। সবাই একযোগে চমকে উঠল, যেন এমন দৃশ্য কেউ প্রত্যাশা করেনি। শান্ত শীতল পরিবেশের মধ্যে আকাশের অবস্থান যেন যুদ্ধের পরাজিত সৈন্যের মতো দাঁড়িয়েছিল।